সালমান যে মেয়েটাকে বিয়ে করেছিল আমি তাকে শ্রদ্ধার চোখে একদমই দেখব না, এই কারণে যে এত কিছু হওয়ার পরও তার মৃত্যুর কিছুদিন পরে সে মেয়েটা আবার বিয়ে করলো। একজন বন্ধু কিংবা একজন কলিগ, প্রাণপ্রিয় কলিগরে যদি কোনো কলিগ হারায়, তখন একমাত্র ওই ব্যক্তি ছাড়াই অন্য কেউ ফিল করতে পারবো না যে কি হারালাম কিংবা কতটুকু ক্ষতি হয়ে গেল। সালমান মারা যাওয়ার পর তো আমি মরে গেছি, আমি জীবিত মৃত বলতে পারেন। এফডিসির গেটের মধ্যে যখন কেমন হিট হয়ে গেছে, আরও ছবি টবি হচ্ছে, তখন গেটের দারোয়ানরা সালমানকে বললো যে ভাইজান আমাদের তো টিভি নাই। পরের দিন টিভি কিনে দিয়েছে, দেওয়া হয় সালমান। আচ্ছা, পরের দিনই সমাজে এমন কিছু অবস্থান তৈরি করে গেছেন যে তাদেরকে মানুষ স্মরণ করে রাখার জন্য কিন্তু কেউ ভাস্কর্য বানিয়ে রাখে, কেউ তাকে কিভাবে সম্মান করে সেটা কিন্তু আমরা সবাই জানি। কারণ সেখান থেকে যদি সালমানকে সেই অবস্থানে তারা নিয়ে গেছে বিদায় কিন্তু তাকে তার ভাস্কর্য বানিয়ে তাকে সম্মান দেখাতে চেয়েছে, সেখানে কিন্তু পূজা করার জন্য কিংবা মূর্তি বানায়নি কিন্তু, তাই না? তো সেই জন্য আমি বলবো যে এই জিনিসটা যারা করেছে তারা যেখানে কি বলবো এটাকে অভিনন্দন পাওয়া যোগ্য। প্রডিউসার যে সিরাজ ভাই তখন আমাকে একটা ছবি দিল যে দেখেন আপনি তো খুঁজতেছেন, এই যে একটা ছেলে, এই ছেলেটা অভিনয় করতে চায়, আপনি দেখেন দেখেন, হ্যাঁ করতে চায়, দেখেন এই ছেলেটাকে যদি আপনার পছন্দ। তো আমি ছবিটা দেখে আমার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু পছন্দ হয়নি। কেমন হাতগুলো ছোট ছোট, একটু একটু কেমন কি অবস্থা, স্টিল ছবিতে তো একটা সাইকেল নিয়ে ঘাড়ে নিয়ে যাচ্ছে। তো বললাম যে আচ্ছা ঠিক আছে, তারপরও চেষ্টা করি, দেখা যাক। প্রডিউসারকে বললাম যে কোথায় কিভাবে, বললো যে তখন আপনাদের হিরো আলমগীর সাহেবের ওয়াইফ, তাকে ফোন করেন, উনি আপনাকে ডিটেলসটা দিতে পারবে। এই আলমগীর ভাইয়ের ওয়াইফকে ফোন করলাম, কৈশোর আলমগীর ভাবিকে ফোন করে বললাম যে ভাবি এরকম একটা ছেলের ছবি দিয়েছেন আপনি, এই ছেলেটার ডিটেলসটা কি। তখন উনি টেলিফোন নাম্বারটা দিল, নামটা বলল। এরপর আমি নাম্বারে ফোন করলাম, ওই পার থেকে ধরলো একটি লোক, সে বোধহয় কেয়ারটেকার টাইপের কেউ হবে। সে বলল যে ছোট সাহেব তো কখনো বাড়িতে ফেরে রাত্রে 2টা-3টার দিকে, আবার কখনো ফেরেও না। প্রথমেই তো আমি একেবারে মাইনাস, যে না, এটা তো ফিল্মে হিরো হইতে পারে না। কারণ আমরা এত কাছে এত আপন ছিলাম, মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হতে পারে, রাইট? মানুষ ভুল বুঝতে পারে, এটা কোনো কথা না। কিন্তু ঘটনা হচ্ছে যে একজন বন্ধু কিংবা একজন কলিগ, প্রাণপ্রিয় কলিগরে যদি কোনো কলিগ হারায়, তখন একমাত্র ওই ব্যক্তি ছাড়াই অন্য কেউ ফিল করতে পারবো না যে কি হারালাম কিংবা কতটুকু ক্ষতি হয়ে গেল। সালমান মারা যাওয়ার পর তো আমি মরে গেছি, আমি জীবিত মৃত বলতে পারেন। ওই যে প্রথমে বললাম যে তুই নেই আজ, তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায়। এখনো সব মিডিয়া লাইনে কিংবা ফিল্ম লাইনে কোনো আনন্দমুখর পরিবেশে পরিপূর্ণতা পাই না, বিকজ সালমান, রাইট? তার স্ক্রিন প্লে বুঝতে হবে, তার অভিনয় বুঝতে হবে যে এই লোকটার দ্বারা এইরকম, তো এমন এক শব্দ বের করে ওর গলার সাথে ম্যাচ করাতে হবে যে কেউ যেন না বুঝতে পারে সালমান আগুন কি হলো। তাই তো হলো, সবাই ভাবছে যে সালমান গাচ্ছে, এমন বেশি ম্যাচ করলো। তারপরে অন্যান্যদের অন্য সেক্টরে যখন গান গাইলাম, সেটা ভায়োলেন্ট সেক্টর হোক, সেটা কমেডিয়ান সেক্টর হোক, কেউ বুঝতেই পারে না এই যে ওইটা আমার গলা না, তখন তো কিছুই জানি না। তখন আবি সালমান গান হয়ে গেল, ছবি গেছে মেগাহিট। ছবি মেগাহিট, যে কোনো ছবি মেগাহিট যাওয়ার পরে সেটা একটা রেশ থাকে। এই যেটা আমি তোরে বললাম যে এখন কতদিন হলো, 1 মাস মনে হয় হলো আমার জিঙ্গলটার 6 কোটি ভিউ, যেটা, তো এইটার কি একটা রেশ পড়বে না তোর? এটা একটা রেশ থাকবে না? এটা তো এমন না যে আসলো আর উড়ে গেল, বুঝিস না এই ব্যাপারটা? এরপরে আমি আর আমাদের ডান্স ডিরেক্টর আমির হোসেন বাবু ভাই ছিল, আমরা দুজনে মিলে আরেকটা ছেলের সন্ধান পেলাম। তো ওদের যে সন্ধান নিল, সে বললো যে আপনারা ইয়েতে আসেন, ম্যাকডোনাল্ডস চাইনিজ রেস্টুরেন্ট, ওই যে 8 নম্বরে ছিল ধানমন্ডি, ওখানে আসেন, আমি ছেলেটাকে নিয়ে আসবো। সেই মোতাবেক আমরা ওখানে গেলাম, সেই ছেলেটাকে দেখা করতে গেলাম। দেখা করে ছেলেটা পছন্দ হলো না, নেগেটিভ ফিরাই দিলাম। না বেয়াদবের জন্য না, আসলে আমাদের যেটা আমরা চাচ্ছি যে একটা ছেলেকে দেখলে হিরো হইতে হবে, তো হিরোর মতো নাতে মানুষ
পছন্দ করবে কেন? একটা কথা এত বছর পরে আজকে আমি একটা কথা আমি স্পষ্ট করে বলবো, সেটা হচ্ছে যে আমি আমার ছোট ভাই বলেন, বন্ধু বলেন, তার ওয়াইফকে আমি অনেক শ্রদ্ধার চোখে দেখি, কিন্তু সালমান যে মেয়েটাকে বিয়ে করেছিল আমি তাকে শ্রদ্ধার চোখে একদমই দেখব না। এই কারণে যে এত কিছু হওয়ার পরও তার মৃত্যুর কিছুদিন পরে সে মেয়েটা মানে আবার বিয়ে করলো, বিয়ে করে অন্য জায়গায় সংসারে হয়েছে, বেঁচে আছে। বাঁচার রাইট পৃথিবীতে সবারই আছে, কিন্তু সালমান বোধহয় একটু বেশি ভালোবাসতেন তার ওয়াইফকে, এবং আরো নিজেকে কন্ট্রোল করতো যদি কিছু ভুল যদি না করতো। আর সবশেষ একটি কথা বলবো, হয়তোবা আল্লাহ চাইনি ও পৃথিবীতে থাকুক, এটাই সান্ত্বনা। একটা ছবির নাম অন্তরে অন্তরে, ওই ছবিতে মনে করেন ফার্স্ট সালমান হচ্ছে যে মাথার মধ্যে একটা কাপড় বাঁধে, ইট ওয়াজ হচ্ছে যে ওটা একটা বালিশের কাপড় ছিল। আচ্ছা, ঠিক আছে, ওই দিন আমরা সোলে ছবিটা দেখতেছিলাম, আমি মাথার মধ্যে তেল দেওয়ার পর এখন যে বালিশের কাপড়টা খুলে আমি মাথার উপরে বাঁধছি আর কি। ওইটা আমি দেখছিলাম ইয়ালগার ছবিতে সঞ্জয় দত্ত, আচ্ছা, তখন ইয়ালগার শুটিং চলছে, আমরা তখন লেহারান তারপরে কিরম টাইপের মানে কিছু প্রোগ্রাম দেখতাম ফিল্ম মুভি মেকিংয়ের উপর, মানে ব্যাক সাইডে মানে ক্যামেরার পেছনের কাজগুলো Behind the scene, রাইট। তো তখন দেখার পর আমি দেখলাম হ্যাঁ আমি বালিশ কাপড়গুলো মাথায় বাঁধছি। ওই সালমান তখন দেখে চিন্তা করছে আরে ছেলে হেবি সুন্দর লাগতেছে তো, ঠিক আছে, মানে ও চিন্তা করছে, আমি তখন চিন্তা করলাম যে দোস্ত এক কাজ করো, সমুদ্রে তখন ফাইট দিয়ে শুরু আর কি, ইয়েতে শুটিংটা হচ্ছে যে সেন্ট মার্টিনসে, ঠিক আছে, ফাইট দিয়ে শুরু। তো মাথার মধ্যে তখন হচ্ছে যে ওই কাপড়টাই প্রথমে বাঁধা, তারপর ড্রেসম্যানকে ডেকে ওরকম কিছু স্পটেড কাপড় আরও 5-7 রকমের কাপড় কিনে না তারপর বানানো হলো, পুরো ছবিতে ওইটা করালো, এবং ওইটা বাম্পারি একটা আইকনিক একটা ব্যাপার চলে এসেছে। আমি তো ব্যক্তি সালমানকে দেখেছি আমার মতন, আসলে আমি যা ছিলাম তাই, মানে একটু পকেটে বেশি টাকা যখন হয়েছে তখন খুঁজেছি কার নাই, তাকে গিয়ে দিয়েছি। হ্যাঁ, তখন অবশ্য ছিল বলে, যখন নাটকের পিরিয়ডটা গেছে আবার তখন কিন্তু কাউকে এক কানা করিও দেয় নাই না, তখন তো আপনি হিসেবি, তখন আমি হিসেবি, কারণ আমি নিজেই বিপদে। হ্যাঁ, কিন্তু ওই যেরকম বললাম সালমান যেরকম এফডিসির গেটের মধ্যে যখন কেমন থেকে কেমন হিট হয়ে গেছে, আরও ছবি টবি হচ্ছে, তখন গেটের দারোয়ানরা সালমানকে বলল যে ভাইজান আমাদের তো টিভি নাই, পরের দিন টিভি কিনে দিয়েছে, দেওয়া হয় সালমান আচ্ছা পরের দিনই, যে ওরা দেখছে এইগুলি আসলে ছোট ছোট ভালোবাসা কুড়িয়ে মানুষদের। সালমান তো অনেক পেয়েছে আল্লাহ থেকে, ডেফিনেটলি। সে যেটা বললো যে ধর্মীয়ভাবে নিষেধ আছে, এ আছে, তাহলে আমি কথা হচ্ছে যে কোথায় লেখা আছে যে কোনো মুরাল মানে কারো ভাস্কর্য করা যাবে না, এরকম কি কোথাও আছে কিনা আমাদের ইসলাম ধর্মে? আমি এটা জানি না, এটা যারা ধর্মীয় বিশারদ তারা বলতে পারবেন, আমি এটা জানি না। আর যদি এরকমই হয়, আমরা যা দেখেছি যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি কিন্তু আমাদের পাবলিক প্রপার্টি, অবশ্যই সালমান কিন্তু পাবলিক প্রপার্টি, হাসান রাজা এখন কিন্তু পাবলিক প্রপার্টি, আমাদের লালন শাহ কিন্তু পাবলিক প্রপার্টি, কাজী নজরুল ইসলাম কিন্তু পাবলিক প্রপার্টি, এবং তারা কি করেছে সমাজে এমন এমন কিছু অবস্থান তৈরি করে গেছেন যে তাদেরকে মানুষ স্মরণ করে রাখার জন্য কিন্তু কেউ ভাস্কর্য বানিয়ে রাখে, কেউ তাকে কিভাবে সম্মান করে সেটা কিন্তু আমরা সবাই জানি। কারণ সেখান থেকে যদি সালমানকে সেই অবস্থানে তারা নিয়ে গেছে বিদায় কিন্তু তাকে তার ভাস্কর্য বানিয়ে তাকে সম্মান দেখাতে চেয়েছে, সেখানে কিন্তু পূজা করার জন্য কিংবা মূর্তি বানায়নি কিন্তু, তাই না? তো সেই জন্য আমি বলবো যে এই জিনিসটা যারা করেছে তারা যেখানে মানে কি বলবো এটাকে মানে অভিনন্দন পাওয়ার যোগ্য তাদেরকে কি আরো আমি মনে করব যে যারা দর্শক মানে সালমানের যারা ভক্ত আছে তারা কিন্তু অত্যন্ত খুশি হবে। এবং আমি ওখানে যে ওটা ওপেনিং করেছি বিদায় আমাকে নিয়েও কিন্তু অনেক কথা বলা হয়েছে, আপনি মরে গেলে আপনার এই ভাগিদার হতে হবে, এই করতে হবে, কেন আপনি এটা করলেন, এটার জন্য আপনাকে ওই করতে হবে, এটা করে অভিশাপ দিয়েছে উনি অনেকভাবে। নিজের কাছে নিজের লজ্জা লাগছে, কারণ হচ্ছে যে আমার এত মানে কাছের বন্ধু, মনের বন্ধু, প্রাণের বন্ধু, ওয়ান অফ দ্য পার্ট অফ মাই সোল,
মানে তারপর আর কাউকে বন্ধু হিসেবে ভাবিনি কিংবা চিন্তাও করিনি, কিংবা কোনো ফিল্ম সেলিব্রিটি কিংবা কোনো ফিল্ম সুপারস্টারের সাথে আমি ওরকম ঘনিষ্ঠ হইনি আর। আচ্ছা, ঠিক আছে, কারণ সালমানের জায়গায় আমি আর অন্য কাউকে চিন্তাই করতে পারি বসাতে পারেনি। এক্স্যাক্টলি, এমনি কাজ করি। কিন্তু পরবর্তীতে কামব্যাকটা কেমন তখন হলো? কামব্যাক করলাম 2005-এর পর, মানে এই 5-7 বছর খুব ডিস্টারবেন্স, মানে খুব মেন্টালি আপসেট থাকতাম, কিংবা কাজ কাম হতো না, কিন্তু কিংবা তখন ওই সময়টা আমাকে নিতেও ভয় পেত না, হ্যাঁ। কারণ আপনার আমার বুকের মধ্যে একটু সৎ disturb সাহস ছিল না, মানে আপনার বুকের মধ্যে সৎ সাহস আছে, আমার বুকের মধ্যে সৎ সাহস আছে। আমি কেন পালাবো, কিংবা কেন পালিয়ে থাকবো, কিংবা কেন অ্যাভয়েড করবো? আমি চাচ্ছিলাম আরো আসুক আমার কাছে প্রচার মাধ্যম, আপনি কারণ কথা আমি বলতেন। আমার কথাগুলো বলবোই। এখন কে বিশ্বাস করলো কে বিশ্বাস, এটা উপরওয়ালার ব্যাপার, তাই না? তাইলে এই 3.5 বছরের ক্যারিয়ারে তানভীর এত কিছু, মানে এত কিছুও না, ওকে কিভাবে সংজ্ঞায়িত করা হবে এটা কিন্তু একটা টেনশনের ব্যাপার। কিন্তু আসলে টেনশন কেন? টেনশন কারণ তুই কোন দিক থেকে তাকে তুই সংজ্ঞায়িত করবি। মাত্র 3.5 বছরের ক্যারিয়ারে অনেকে যদি বলে, অনেকে বলে তো যে সালমানারা এমন কি করেছে, আমি শুনি বলতে না, অনেককে এও বলে কোট করেছে যে দ্রুত মারা গিয়ে ম্যাসিভ পপুলারিটি পেয়েছে। খুব ভালো, ম্যাসিভ পপুলারিটি পেয়েছে, খুব ভালো। তারা যে যাই বলে, আরে ভাই আমার একটা কথা হচ্ছে, আপনারা কি সালমানের এই ভালোবাসাটা আপনাদের কপালে জুটেছে? সালমান তো 3.5 বছরে দেওয়া হয়, 4 বছরে মরেই গেল, তা আপনাদের কপালে জুটলো না কেন ভাই? আপনারা তো অনেক দিন কাজ করলেন। আরেকটা দেখলাম, মানে একদম মেগাস্টার যদি বলা হয়, আরেকটা দেখলাম মান্না, হ্যাঁ, মানে আল্লাহ ঢেলে দিল একদম, কিভাবে জানি, এই দুইটা দেখলাম। এরা খুব কম সময়ে কাজ করলো, সালমান তো একেবারেই অন্য ব্যাপারে ফেলতে হবে ওকে। 3.5 বছরের করা কাজ, 29টা ছবি না, হ্যাঁ ওই 28-29টা ছবি দিয়ে সে বাঙালিদের মন জয় করে ফেলেছে, এবং 30 বছর পার হয়ে গেছে সেই গল্প বলছি, এখনো ওই গানের পপুলারিটি আরও বাড়ছে। হ্যাঁ, তো এটা তো নর্মাল, সালমানকে নর্মাল পাল্লায় ফেললে হবে না ভাই, হি ইজ গিফটেড।